সে ভাবির রুমে ঢুকে যাচ্ছে, হুটহাট করে সে রান্নাঘরে চলে আসতেছে। তাহলে এইভাবে তো আপনি একটা দিনদার একটা মেয়েকে ঘরে কেন আপনি নিয়ে আসবেন? তার পর্দা নষ্ট করার জন্য? তার ফরজ নষ্ট করার জন্য তাকে ঘরে নিয়ে আসবেন? এজন্য সবার আগে উচিত হচ্ছে আপনার ঘরের পরিবেশ ঠিক করা। আপনার ঘরকে দাওয়াত দাওয়াত দিয়ে আপনার মানে বাবা-মা, ভাই-বোনদের উপর দাওয়াতের কাজ করে আগে তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করা। এরপর আপনি একজন দিনদার মেয়েকে ঘরে আনতে পারবেন। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম। মেয়ের বাম পায়ের হিপ জয়েন্টে জন্মগত টিউমার হয়, হিপ জয়েন্ট এবং কোমরের বল নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রস্থেসিস। আচ্ছা, ডাক্তার বলছে সে কখনো নিচে বসতে পারবে না, ভারী কাজ করতে পারবে না, সবার মতো জমিনে সেজদা দিয়ে নামাজও পড়তে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। অনেকেই বলেছেন এত অল্প বয়সী অবস্থা, সারা জীবন তো পড়েই আছে। এই পরিস্থিতিতে মেয়েটি তার বিয়ের সময় বা বিয়ের পরবর্তী সময়ে কি কি সমস্যা হতে পারে, সমস্যার সমাধানের উপায় কি? আচ্ছা দেখেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিভিন্ন সময় মানুষের জীবনে অনেক রকম হালত আসে, পরীক্ষা আসে। সবার জীবন তো একরকম না, সবার পরীক্ষাও একরকম না। সুতরাং আপনার যে অল্প বয়সে এই মেয়েটার যে একটা সমস্যা হয়েছে, এটা তার জন্য একটা পরীক্ষা। হ্যাঁ, এক নম্বর হচ্ছে তাকে সবর করতে হবে এবং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, আমাদের শরীয়তে গুরুত্বপূর্ণ একটা হুকুম, রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকা। হতে পারে যে এই যে তার একটা ছোটবেলার একটা একটা সমস্যা, এই সমস্যার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তো হিকমা হাকিম, হিকমতওয়ালা। সুতরাং আল্লাহ তাআলা এই একটা কারণেই হয়তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। যে যা আমার বান্দি, তুই সারা জীবন অনেক কষ্ট করছিস, তোকে আমি জান্নাতে দিয়ে দিলাম। ঠিক না? এটা আল্লাহ এগুলো করবেন। আল্লাহ হাসরের মাঠে আল্লাহ অজুহাত খুঁজবেন মানুষকে জান্নাতে দেওয়ার। সুতরাং প্রথম কথা হচ্ছে আপনি এজন্য সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর উপরে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে বাস্তবতা হলো যে স্বাভাবিকভাবেই মানে একটা নরমাল একজন পাত্র মানে তার মানে স্বাভাবিকভাবে আপনি কিন্তু আপনার লাইফে কম্প্রোমাইজড। ঠিক না? আপনি কি বল, অনেক বিষয় কিন্তু আপনি অক্ষম হয়ে গেছেন। একটা স্বাভাবিক মেয়ে এবং আপনার জীবনটা একরকম হবে না। আপনাকে এটা মেনে নিতে হবে। ৩ নাম্বার হচ্ছে ধরে নিতে হবে যে আপনি একজন স্বাভাবিক পাত্র পাবেন না। স্বাভাবিক একজন পাত্র একটা সুস্থ মেয়েকেই বিয়ে করবে। নরমালি বা দেখা যাচ্ছে আপনি যে এত সমস্যা আপনার, এই সমস্যাযুক্ত একজন মেয়েকে যেহেতু সে একটাই বিয়ে করবে লাইফে, এগুলো স্বাভাবিকভাবে আপনাকে ধরে নিতে হবে। এরপরে আপনি আপনার লাইফের প্রায়োরিটি গুলা, আপনি কি চান? প্রায়োরিটি গুলো আপনাকে সেট করতে হবে। আপনি কেমন স্বামী চান? আপনি আ মানে কি ধরনের মানে কতটুকু স্বামী চয়েসের ক্ষেত্রে আপনি কোন জায়গায় ছাড় আপনাকে দিতে হবে। এই বিষয়গুলো আপনাকে মেনে নিতে হবে এবং আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং বিয়ের পরবর্তী ক্ষেত্রে সমস্যা বলতে সমস্যা তো কিছু অবশ্যই আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সন্তানের তো একটা ওয়েট আছে। সন্তানের পেটে যখন সন্তান আসে, প্রায় একটা মেয়ের ওয়েট প্রায় ২০ কেজি পরিমাণ বেড়ে যেতে পারে। ঠিক আছে না? তো এই ওয়েটের কারণে তখন দেখা যাচ্ছে আপনি আরো বেশি কাজ করতে পারতেছেন না। আপনার স্বামীকে আপনার জন্য একজন অতিরিক্ত মানুষ আপনার জন্য রেখে দেওয়া লাগতেছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা পাত্রপক্ষের সাথে আলোচনা করা এবং নিজের বাস্তব অবস্থা বিবেচনা করে নিজের প্রায়োরিটিকে সেট করা। যে একটা স্বাভাবিক মেয়ে যা হয়তো তার জীবনে চাইতে পারে, হয়তো সেই মেয়েটা এই অসুস্থ যে মেয়েটা সে হয়তো তার জীবনে ওইভাবে স্বাভাবিক জিনিসগুলো সে চাইতে পারবে না। একটা স্বাভাবিক মেয়ে যেরকম স্বামী চাইতে পারে, হয়তোবা এই অসুস্থ মেয়েটা ওইরকম স্বামী সে চাইতে পারবে না। তাই না? বিষয়গুলো মেনে নিতে হবে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। আমি জানি না আমি বুঝাতে পারলাম কিনা। সালাম আলাইকুম। একটা মেয়ের সাথে আমার কথা হয় মাঝে মধ্যে প্রয়োজন পড়লে। মেয়েটার কথা মাথায় বারবার ঘুরপাক খায়। এসব চিন্তা বাদ দিয়ে ক্যারিয়ার গঠন মূল্যবান পরামর্শ চাই। কি পরামর্শ? মানে আপনি নিজেই নিজেকে পরামর্শ দেন। বলেন, আপনার সমস্যা হচ্ছে এই মেয়েটার সাথে কথা বলতে গেলে কথা বলেন মাঝে মধ্যে এবং মেয়েটার মাথার কথা আপনার মাথার মধ্যে ঘুরপাক খায়। এটা সমাধান কি? বলেন, এটা সমাধান কি? সমাধান হচ্ছে এই মেয়েটার সাথে কথা বলা বাদ দেওয়া। এটাই সমাধান। মানুষের মন অন্যদিকে ডাইভার্ট হয়। সুতরাং আপনার এই মেয়েটার সাথে শতভাগ কথাবার্তা বলা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? নাহলে পরে আপনি ওই মেয়ের মধ্যে ঘুরপাক খাবেন। মানুষ তো এইভাবেই তৈরি ভাই। আপনি যদি নিজেকে সেধে গিয়ে বিপদের মধ্যে ফেলাই দেন, তাহলে পরে তার কারোর কিছু করার নেই। ঠিক না? সুতরাং এই মেয়ের সাথে আপনার সম্পূর্ণভাবে সম্পর্ককে পরিত্যাগ করতে হবে। নাহলে ক্যারিয়ার গঠন হবে না। আর বিয়ে করা গেলে সেটা আলাদা বিষয়। হ্যাঁ? যারা ছাত্র বয়সে বিয়ে করছে, তাদের ক্যারিয়ার খারাপ হয় নাই আমার দেখা মতে। যদি আপনার বিয়ে করার বয়স হয়ে থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে ওই কথাটা ভাবতে পারেন, আপনার পরিবারকে বুঝে বলতে পারেন। সেটাও আপনি চিন্তা করতে পারেন। তবে আমার মতে তার সাথে দূরত্ব মেইনটেইন করাই ভালো। বিয়ের ক্ষেত্রে ছেলে দিনদার, সবার কথা মতো সালাত আদায় করে, দিনের স্বার্থে চাকরি ছেড়ে ব্যবসা করেছে, বউকে পর্দায় রাখবে কিন্তু বিয়ের আগেই ছেলের মাহারাম ছাড়া কথা বলতে চায়, যোগাযোগ করে বারবার, এমনকি ছবি চায়। আচ্ছা, একটু কথা বলার সময় অন্যকে ডমিনেট করে কথা বলে।
যেমন দিনের ক্ষেত্রে যেহেতু আমরা জেনারেল লাইনের, দেরিতে বুঝছি দিন, কথায় কথায় বলে এতদিনেও বোঝেন নাই, এক্ষেত্রে কি দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করা যাবে? দিনদার দিনের মৌলিক বিষয়গুলো মেনে চলে, বয়স হিসেবে ইম্যাচিউর এবং কথায় ডোমিনেটিং। আপনার এই কথা শুনে মনে হচ্ছে যে সে এগুলো কেন করবে? সে মাহারাম ছাড়া কেন কথা বলতে যাবে? ছবি যাবে কেন? যাওয়ার তো কথা না। হুম। না, এটা না আগানোই ভালো, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না। ভালো মনে হচ্ছে না, মানে মানে দেখেন, আপনি কিন্তু বিয়ের আগেই ছেলের কিছু প্রবলেম আপনি কিন্তু ধরে ফেলছেন। এখন বিয়ে করার পরে তো এই প্রবলেমগুলো আপনি মেনে নিতে পারবেন না, যে তার মধ্যে কিছু প্রবলেম কিন্তু আছে। তো যেখানে যে জায়গাটা আপনি প্রবলেম দেখতেছেন, সে আগাবেন না অবশ্য। যেখানে স্যাটিসফাইড আপনি সেখানে আগাবেন। আচ্ছা, অনেকে দিন পালন করি কিন্তু ম্যাচুরিটি আসে নাই, এরকম আসে অনেকে। কিভাবে কথা বলতে হবে, একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, এটা একটা ম্যাচুরিটির ব্যাপার। আমি একজন অপরিচিত একজন মেয়ের সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, আমি কি তাকে আঘাত করে করে কথা বলবো? না, আপনি বোঝেন না, আপনি জানেন না, আপনি এতদিনও বোঝেন নাই, ধরো আপনি এতদিনও বোঝেন নাই, এভাবে কথা বলবো? নাকি তার সাথে আমি মানে খুব মানে দেখেন, আমি আপনাদের সাথে কথা বলার সময় আজকে যে কথাগুলো বলতেছি, আমি কিন্তু খুব বাছাই করে করে শব্দ চয়েস করতেছি, যেন এখানে বোনরা আছে এমন কোনো শব্দ আমি উচ্চারণ না করি যেন বোনরা কি বলা যায়, লজ্জা পেয়ে যান, এমন কোনো কথা। আমি কিন্তু ছেলেদের সাথে বিয়ের কোর্স যখন আসলাফ একাডেমিতে আমি প্রায় 8 ঘন্টার কোর্স করাইছি ছেলেদেরকে, সেখানে আমি অনেক কথা বলছি ছেলেদের মধ্যে, অনেক কথা বলছি ছেলেদের মধ্যে। আপনাদের যদি কারো সুযোগ থাকে ওখানে এইটা করার, আপনারা করতে পারেন। বিস্তারিত আমি এখানে আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে। সেগুলার 2% আমি এখানে আনি নাই, কারণ এখানে বোনরা আছে। এটা মানে এগুলো বিষয়, এগুলো হচ্ছে ম্যাচুরিটি, যে কোথায় কতটুকু বলা যাবে এটা বুঝতে হবে। আপনি এখানে আগানো না আগানোই ভালো। আচ্ছা, সালাম আলাইকুম রহমতুল্লাহ। দিনের বুঝ পাওয়ার পরে মা, নানু, ফুফু, খালাদের নিজেদের পছন্দের কথা জানিয়েছি, 3-4 বছর হয়ে গেছে। বাবা চাচাদেরকে তারা বলেছে। আচ্ছা, জানেন যে আমি দিনদার পাত্র চাই, কিন্তু তারা মানতে নারাজ। ইউরোপ আমেরিকার পাত্র যদি দিনদার হয় তাতে তাদের কোনো সমস্যা নাই। দাঁড়িয়ে আর 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, আমি ইউরোপ আমেরিকার পাত্র চাচ্ছি না, এমন একটা অবস্থায় আছি যে তারা ছাড় দিবে, না হয় আমি ছাড় দিতে হবে, নাহলে বিয়ে হবে না। এক্ষেত্রে আমার কি করণীয়? আপনি সবর করেন ইনশাল্লাহ, হ্যাঁ? আপনি আহ, বাসায় দাওয়াতি কাজ করতে থাকেন, বাসায় দাওয়াতি কাজ করতে থাকেন। আর হচ্ছে আহ, সমস্যা আসলে এই বিষয়গুলো খুবই প্রবলেম। আচ্ছা, যদি তারা যদি দেখেন, 5 ওয়াক্ত সলাৎ যে ব্যক্তি পড়ে, টাইম মতো 5 ওয়াক্ত সলাৎ পড়ে, তো এটা আপনি ধরে নিতে পারেন যে সে দিনের ব্যাপারে তার কমিটমেন্ট আছে, সে আগাবে, সে দিনের ব্যাপারে আরো অগ্রসর হবে ইনশাল্লাহ। দাড়ি আজকের যুগে যদি কেউ পরিপূর্ণভাবে দাড়ি রাখে, যে ছেলে পরিপূর্ণভাবে দাড়ি রাখছে, আপনি ধরে নিতে পারেন যে এই ছেলেটার ইসলামের প্রতি ভালোবাসা আছে, রসুল সাল্লাহ সুন্নাতের প্রতি ভালোবাসা আছে। একে আপনি দিনের ক্ষেত্রে আগায় নিতে পারবেন। মানে এগুলো কিন্তু, যদিও দাড়ি এবং এগুলা আহ, সবকিছু না ইসলামের, কিন্তু এটা একটা লক্ষণ যে তার ইসলামের প্রতি আগানোর মানসিকতা আছে। সুতরাং এটাকে আপনি একদম খুব বেশি ছোটও করেন না, ঠিক আছে না? যদি ইউরোপ আমেরিকার এমন পাত্র পাওয়া যায়, ইউরোপ আমেরিকায় থেকে যদি যে পাত্র দাঁড়িয়ে রাখতে পারে, পরিপূর্ণ দাড়ি যদি কেউ রাখে, আমি তো মনে করি যে সে মাসাল্লাহ, তার মধ্যে অনেক আগ্রহ আছে, সে দিনের লাইনে অনেক অনেক দূর আগাবে আমি মনে করি। ইউরোপ আমেরিকায় থেকেও যদি কেউ পরিপূর্ণভাবে দাঁড়িয়ে রাখে, তো এইটা আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। আমি জানি না আপনারা অন্যরা কি মনে করতেছেন। হ্যাঁ, সেখানে তো কালচারটাই এটা যে দাড়ি খারাপ, দাঁড়িয়ে এই সেই ইত্যাদি। আর ওই এখানে থেকে টাকা পয়সা কামানোর ধান্দার মধ্যেও যদি কেউ 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পড়ে, তার মধ্যে অনেক অনেক খায়ের আছে বলে আমি মনে করতেছি। এবং এটা আপনি ইস্তেখারা করেন, করে যদি সম্ভব হয় মানে দেখেন, দোয়া করেন, আল্লাহ কাছে দোয়া করেন, হ্যাঁ, অনেক দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই একটা উত্তরণ ঘটাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অনেক সময় মেয়ে একটু কালো বা খাটো হলে অনেক দিনদাররাই এমন মেয়েকে বিয়ে করতে রাজি হয় না। আলেম ওলামা না বলে তাদের কাছে দিনদার পাত্রের অ্যাক্সেস তেমন থাকে না। হ্যাঁ, হ্যাঁ। আবার দিনদার পাত্র না পাওয়ায় মেয়েকে বদ্দিন পাত্রের হাতেই তুলে দেয়, এরপর থেকে মেয়েটা একসময় ঝরে যায়। এই জন্য দায়ী কে? এই যে দায়ী কে, এটা এই কোশ্চেনটাই সমস্যা, বুঝছেন? এই জন্য কেউই দায়ী না, এই জন্য আবার সবাই দায়ী। মানে এটা আসলে আপনি একজনকে দায়ী করতে পারবেন না। হ্যাঁ, এটা মানে পুরা পরিবেশটাই দায়ী। আমরা পুরা সমষ্টিকভাবে সবাই মিলে আমরা আল্লাহকে রাসূলকে বের করে দিছি আমাদের জীবন থেকে। মানে এই কথাটা শুনতে খারাপ শোনা গেল, এটাই বাস্তবতা। সুতরাং আমরা সবাই দায়ী। আজকে যে একটা মেয়ে একটু কালো বা খাটো বলে বিয়ে হচ্ছে না, এইটার দোষ মেয়েরও না। যে ছেলেটা বিয়ে করতে চাচ্ছে না তাকে, এইটা সেই ছেলেরও দোষ না। একটা ছেলে একটাই বিয়ে করবে লাইফে, তাহলে সে কেন তার বেস্ট অপশনটা সে বেছে নেবে না?
দেখেন মানে আপনি হলে কি করতেন? আপনার কাছে ৫টা অপশন আছে। ধরেন আপনার সাথে ৫টা সালোয়ার কামিজ আপনার সামনে আছে। আপনি এটার মধ্যে ওইটাই নিবেন যেটা আপনি পছন্দ করবেন। আপনি একটা সালোয়ার কামিজ একটু একটু কমা, একটু সুতা খোলা, একটু দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় একটু কালো দাগ ছোপ লেগে আছে। আপনি ওইটা নিবেন না যেটা একই দাম, একই দাম। আপনি কোনটা নিবেন? আপনি তো ভালো করে বেছে ওইটাই নিবেন। তো মানুষ তো এরকমই। সুতরাং এখানে আপনি কাউকেই দোষী করতে পারবেন না। হ্যাঁ, এটা দোষ হচ্ছে আমাদের সবার। এখন এই জায়গাটায় যেটা করণীয়, করণীয় কি এখন তাহলে? করণীয় হচ্ছে যে আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। হ্যাঁ, বাস্তবতা বুঝে মানে আসলে কি করণীয় আমি নিজেও জানি না কি করণীয়। আমার মাথা কাজ করে না মাঝে মধ্যে। আমি কি মানে কি বলবো এই জায়গায়? উম, দোয়া করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আর হচ্ছে আমরা তো দিনকে প্রাধান্য দেওয়ার কথা বলি, সবসময় বলতেছি, বলতে থাকবো। হ্যাঁ, আল্লাহ তালা অবশ্যই আপনার জন্য উপযুক্ত মানে যার জন্য প্রশ্ন করছেন আর কি, এটা আল্লাহ তালা আপনার জন্য মানে তার জন্য উপযুক্ত পাত্রের অবশ্যই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এবং এটা আসলে ওইভাবে যদি আমরা দোষ খুঁজতে থাকি, আসলে দোষটা আমাদের সবার। আমরা সবাই আল্লাহ এবং তার রসুলকে, আল্লাহকে নারাজ করছি। হ্যাঁ, আল্লাহ এবং তার রসুলকে আমরা আমাদের জীবন থেকে বের করে দিচ্ছি, যার কারণে আজকে এই কঠিন অবস্থা। সাহাবীদের যুগে ছিল না, সবাই একটু একটু দেখা যাচ্ছে যে সবাই তো একরকম হয় না, সবাই বিয়ের মার্কেটে বিয়ের বাজারে সবার একরকম একরকম ইয়ে থাকে না। তো ওনাদের যুগে তো সবাইকেই মানে আল্লাহ তালা এমন একটা শরীয়ত দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ সবাইকে অ্যাকোমোডেট করেন, সবাইকেই আল্লাহ তালা অ্যাকোমোডেট করেন। এখন আমরা সবাই যখন বেস্ট অপশন খুঁজতেছি এবং একটাই অপশন খুঁজতেছি, তখন তো আসলে আমরা আল্লাহর শরীয়তকে তো আমরা ছেড়ে দিছি। আল্লাহর শরীয়ত যে অপশনগুলো রাখছে সেই অপশনগুলো তো আমি নেই নাই, স্বাভাবিকভাবেই আমরা সমস্যায় পড়ে যাব। ঠিক কিনা? হ্যাঁ, এটা আসলে সবার সমস্যা, সবার সমস্যা। আল্লাহ মাফ করুক আমাদেরকে। দেখেন আজকে ইসলামের দিন না থাকার কারণে কত বোন কত কষ্টে আছে, কত ভাই কত সমস্যার মধ্যে আছে। এই সমস্যা এত যে প্রশ্ন আপনাদের মধ্যে, এর কারণ কি? এর কারণ আমরা ইসলামকে ছেড়ে দিছি। ইসলামকে ছেড়ে দিয়ে আমরা কেউ নিজের ইগো, কেউ সমাজ শিখাইছে আমাদেরকে যে একজন পুরুষ একটাই বিয়ে করতে পারবে। হ্যাঁ, মেয়েদেরকে শিখাইছে না কারো কারো সেকেন্ড ওয়াইফ হওয়া যাবে না। ছেলেদেরকে ইম্যাচুর বানায় রাখছে। একটা ছেলে ৩০ বছর বয়সের ছেলে এখনো সে ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, তার মধ্যে ম্যাচুরিটি নাই, সে মেনটেন করতে পারে না, সে এক বই মেনটেন করতে পারে না। মানে সবকিছু মিলাই আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আচ্ছা, এরপরে কোন কোশ্চেনটা? জেনারেল লাইনে পড়াশোনা, নার্সিং প্রথম বর্ষ। আচ্ছা, মাস্ক খোলার জন্য প্রেশার খুলতেই হবে, এখান থেকে বের হতে চাই, এমত অবস্থায় ইসলাম সম্পর্কে সঠিক ইলম অর্জন করতে হবে। আমরা মেয়েরা যেহেতু পর্দার বিষয়টা আছে, আচ্ছা আমরা তো ছেলেদের মতো মসজিদে তো শিখতে পাই না, পরামর্শের সুযোগ পাই না। আচ্ছা, এটা শেখার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে আপনাদের জন্য IOM, ইসলামিক অনলাইন মাদ্রাসা। এখানে ৩ বছরের একটা কোর্স আছে। এই ৩ বছরের কোর্সে আমার বোনকেও আমি ভর্তি করছি এখানে। তো এই কোর্সে ভর্তি হলে আপনারা ইনশাল্লাহ আস্তে 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 ইসলাম সম্পর্কে একটা বিস্তৃত নলেজ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে আপনি ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আর পর্দার ক্ষেত্রে যেহেতু সবখানেই পরিবেশ আমাদের এরকম, তো এই জায়গায় আসলে যেহেতু আপনি এখানে ভর্তি হয়েছেন, এখন যদি সম্ভব হয় ছেড়ে দেওয়ার, আপনার মানে পারিবারিক অবস্থার উপর ভিত্তি করে যদি সম্ভব হয় ছেড়ে দেওয়ার, তাহলে আপনি দিলেন। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের সাথে মানে পরিবারের সাথে খুব বেশি যুদ্ধ করা এটা আমরা মানে চাচ্ছি না। ইস্তেগফার করেন ইনশাল্লাহ, চেষ্টা করেন যতটুকু সম্ভব আহ, পর্দা পরিপূর্ণভাবে মেনটেন করা। আর হচ্ছে একজন আবার মানে বিয়ে করার দ্বারা তখন দেখা যাচ্ছে মেয়েদের জীবনটা অনেকটা ইজি হয়। স্বামী চাইলে আপনি পরিপূর্ণ দিন মানার জন্য ছেড়েও দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, মেয়েদের একজন ভালো স্ত্রী মা হওয়ার পাশাপাশি ইসলাম প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করা যেতে পারে? হ্যাঁ, বোনদের মধ্যে কাজ করবেন। আপনারা ওখানে দেখবেন যে নার্সিং ইনস্টিটিউটে ওখানে আরো অনেক মেয়েরা পড়াশোনা করে, তাদেরকে তাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি কাজ করে তাদেরকে ইসলামের হুকুম, ইসলামের পর্দা, সবকিছু যৌক্তিকতা এগুলো বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে? হুম। পরিবার বুঝতেছে না, হ্যাঁ, পরিবারের উপরে দাওয়াতি কাজ করতে হবে। এই যে আমাদের এগুলো খুব আমাদের গ্যাপ আছে এই জায়গাগুলোতে। হ্যাঁ? আমরা চাচ্ছি যে আমাদের পরিবারটা, আমি যেরকম দিন বুঝছি, আমার পরিবার এরকম কেন বোঝে না? কিন্তু আমি এটা বুঝতে চাচ্ছি না যে আমি যে দিন বুঝতে পারলাম, হ্যাঁ, আমি ইন্টারনেটের সাথে সংযোগ আছে, বিভিন্ন আলেমদের কথাবার্তা শুনি, বুঝতে পারছি, কিন্তু আমার পরিবার তো এই সুযোগটা হয়তো পাচ্ছে না। তারা এটা এটা এটা